হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পলিমারের শ্রেণীবিন্যাস। আগের দিন আমরা দেখেছি জাস্ট ওই মনোমার থেকে কী করে পলিমার কিছু তৈরি হয় সেগুলো দেখেছি। আজকে আমরা শ্রেণীবিন্যাসটা দেখব। তো প্রথমেই দেখো, উৎসের ওপর ভিত্তি করে এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, যে সমস্ত পলিমারগুলো প্রকৃতিতে পাওয়া যায়, যেমন স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, প্রাকৃতিক রবার ইত্যাদি। নেক্সট হচ্ছে কৃত্রিম পলিমার, যেগুলো আমাদের সিনথেসিস করতে হয়, ইন্ডাস্ট্রিতে সংশ্লেষ করতে হয়, তৈরি করতে হয়, যেমন পলিইথিলিন, এটা ফ্যাক্টরিতে তৈরি করা হয়, পলিস্টাইরিন, পিভিসি, নাইলন, টেরিলিন, পলিপ্রোপিলিন ইত্যাদি। আর হচ্ছে কিছু অর্ধকৃত্রিম, যেগুলো প্রাকৃতিক পলিমার থেকেই পাওয়া যায় কিন্তু কিছুটা আমরা চেঞ্জ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের অর্ধকৃত্রিম। যেমন দেখো, সেলুলোজ হচ্ছে প্রাকৃতিক পলিমার, তো সেলুলোজ থেকে যে সেলুলোজ নাইট্রেট তৈরি হয় বা সেলুলোজ অ্যাসিটেট তৈরি হয়, এগুলো হচ্ছে আমাদের অর্ধকৃত্রিম পলিমার। পাশাপাশি রেয়ন হচ্ছে আমাদের অর্ধকৃত্রিম পলিমার। তাহলে এই নামগুলো জাস্ট আমরা একটু মনে রাখবো, তাহলেই হবে। পলিমারাইজেশনের পদ্ধতির উপর ভিত্তি করে এটা হচ্ছে আবার দুই প্রকার। কি কি? প্রথমটা হচ্ছে অ্যাডিশন পলিমার বা চেন পলিমার। অ্যাডিশন পলিমার কোনগুলো? আমরা আগের ভিডিওতে যতগুলো স্ট্রাকচার দেখেছি, আমরা 7টা পলিমারের গঠন দেখেছি, প্রত্যেকটাই হচ্ছে অ্যাডিশন পলিমার। কারণ জাস্ট একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা পরপর চেন আকারে জুড়ে 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 চলে গেছে, তাই প্রত্যেকটাকে বলা হয়ে থাকে অ্যাডিশন পলিমার। যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে ইথিলিনের কথায় বলা হচ্ছে, এই ইথিলিনটা যখন চেন আকারে জুড়ে এন সংখ্যক ইথিলিন পরস্পর যুক্ত হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে পলিইথিলিন। ঠিক তেমনিভাবে যদি আমরা প্রোপিলিন থেকে পলিপ্রোপিলিন বানাই, দেখো প্রোপিলিনের স্ট্রাকচারটা আগের ভিডিওতে আমরা দেখেছি, যে CH2 ডবল বন্ড CH3। এই প্রোপিলিনটা যখন পরস্পর জুড়ে যাবে পরপর পরপর, তখন আমাদের এখান থেকে পলিপ্রোপিলিন তৈরি হবে। আমরা দেখেছি ভিনাইল ক্লোরাইডের স্ট্রাকচার, যদি আমাদের এই ভিনাইল ক্লোরাইডটা যদি পরপর পরপর জুড়ে যায়, তাহলে আমাদের এখান থেকে তৈরি হবে পলিভিনাইল ক্লোরাইড। আমরা দেখেছি এখানে স্টাইরিনের স্ট্রাকচার, অর্থাৎ CH2 ডবল বন্ড CH, এখানে ছিল C6H5 বা PH। এইটা যখন পরপর পরপর একটার সাথে একটা জুড়ে যাবে, তখন হয়ে যাবে আমাদের পলিস্টাইরিনের স্ট্রাকচার। প্যান দেখেছি আমরা, অ্যাক্রাইলোনাইট্রাইল থেকে তৈরি হয়েছিল পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। এই স্ট্রাকচারটা ছিল এরকম, CH2 ডবল বন্ড CH CN। তাহলে এখান থেকে যখন আমরা পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল তৈরি করব, সেটাকেও আমরা বলবো অ্যাডিশন পলিমার বা চেন পলিমার। ঠিক তেমনিভাবে লাস্ট হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, অর্থাৎ CF2 ডবল বন্ড CF2। এখান থেকে যখন আমরা পলিটেট্রাফ্লুরোইথিলিন বা PTFE বা টেফলন আমরা তৈরি করব, তখন সেটাও হয়ে যাবে আমাদের এই জাতীয় পলিমার, মানে অ্যাডিশন জাতীয় পলিমার। অর্থাৎ আগের ভিডিওর যে 7টা আমরা পার্ট পড়েছি, প্রত্যেকটাই হচ্ছে আমার অ্যাডিশন পলিমারের উদাহরণ। নেক্সট হচ্ছে কনডেনসেশন পলিমার। কনডেনসেশন মানে কি? কনডেনসেশন মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়া। যখন অ্যাডিশন হবে, আফটার দ্যাট এলিমিনেশন হয়ে যাবে। তার মানে অ্যাডিশন আফটার দ্যাট এলিমিনেশন, প্রথমে অ্যাডিশন হবে, তারপরে সেখান থেকে জল বেরিয়ে চলে আসবে, তখন সেটাকে আমরা বলবো কনডেনসেশন পলিমার। এর প্রথম উদাহরণ দেখো আমাদের করা রয়েছে, এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই যৌগটাকে দেখবে আমরা এরকমভাবে চিনি, আমরা অ্যালকোহলে পড়েছি, CH2OH CH2OH। এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। আর একটা দেখবে এরকম যৌগ থাকে, CH2OH CHOH, আর নিচে থাকে আবার CH2OH। এই যৌগটার নাম হচ্ছে গ্লিসারল। তাহলে এটা ইথিলিন গ্লাইকল, আর দ্বিতীয়টা হচ্ছে গ্লিসারল। তো এই যে ইথিলিন গ্লাইকল, এটাকে দেখো এই সোজাভাবে লেখা রয়েছে। তার সাথে আমরা যদি টেরিথেলিক অ্যাসিড যোগ করি, টেরিথেলিক অ্যাসিড এসেছে এরকম, দেখবে একটা অ্যাসিড আমরা পড়েছি ফেনোথেলিন তৈরির সময়, থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিড থেকে আমরা থ্যালিক অ্যানহাইড্রাইড বানিয়েছিলাম, ঠিক আছে? তো এই পাশাপাশি অর্থ পজিশনে যদি অ্যাসিড গ্রুপগুলো থাকে, দুটো অ্যাসিড গ্রুপ, তাকে বলা হয় থ্যালিক অ্যাসিড। আর অর্থতে না থেকে যদি এরকম প্যারা পজিশনে থাকে, তাহলে সেটাকে বলা হয়ে থাকে টেরিথ্যালিক অ্যাসিড। তো এই ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিড, দেখো একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যাসিড, যখন পরস্পর যুক্ত হবে তখন জল বেরিয়ে যাবে এবং এস্টার ফর্মেশন হবে। কিভাবে জলটা বেরোবে? দেখো, এই যে অ্যালকোহল রয়েছে, এই অ্যালকোহল থেকে আমার এইচটা বেরোবে, আর অ্যাসিড থেকে ওইচটা বেরোবে, তাহলে এখান থেকে আমার জলটা বেরিয়ে গেল। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক তেমনিভাবে এর বাঁ দিক থেকে এই যে ওইচের এই এইচটা বেরিয়ে যাবে, কারণ এটাও তো একটা কিছু না কিছু আমাদের টেরিথেলিক অ্যাসিডের সাথে যুক্ত আছে, এটা আবার ইথিলিন গ্লাইকলের সাথে যুক্ত আছে। তাহলে এই ইথিলিন গ্লাইকলটা থেকে আবার এই দিক থেকে এইচ বেরোবে, আর এই দিক থেকে আমার আবার ওইচ বেরোবে। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা এখানে এক অণু ইথিলিন গ্লাইকল নিয়েছি, এক অণু টেরিথেলিক নিয়েছি, কিন্তু আমার জল বেরোচ্ছে এখান থেকে 2 অণু, কারণ এই একটা জল বেরোচ্ছে, আর এই এইচ আর ওইচ মিলেও কিন্তু আমার একটা জল বেরিয়ে যাচ্ছে। তাহলে
এই এক অণু মানে এন সংখ্যক যদি আমরা এবার ইথিলিন গ্লাইকল নিই আর এন সংখ্যক টেরিথিলিক অ্যাসিড নিই, তাহলে আমার এখানে 2n সংখ্যক জল বেরিয়ে যাবে। যখন আমরা এটা এক অণু নিচ্ছি, এটাকেও এক অণু নিচ্ছি, তখন আমার জল বেরোচ্ছে কত অণু? 2 অণু। তাহলে এটাকে যখন আমি এন সংখ্যক নেবো, এটাকেও যখন এন সংখ্যক নেবো, আমার জলটা বেরিয়ে যাবে 2n সংখ্যক। তাহলে 2n সংখ্যক জল বেরোলো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা হাইড্রোজেনটাকে আর লিখবো না, হাইড্রোজেনটাকে না লিখে আমরা এখানে বন্ড করে দেবো, কারণ এটা আবার একটা কোনো টেরিথিলিক অ্যাসিডের সাথে বন্ড করে আছে। আচ্ছা, ঠিক তেমনি এই টেরিথিলিক অ্যাসিডটাকেও আমরা এরকম করে ডট ডট করে দেবো, কারণ এটা আবার কোনো না কোনো ইথিলিন গ্লাইকলের সাথে বন্ড করে আছে। আর মাঝখানটাতে দেখো সি ডবল বন্ড ও বন্ড তৈরি হয়েছে, অর্থাৎ আমরা জানি যে আর সি ডবল বন্ড ও আর ড্যাশ, এটা হচ্ছে কিসের সংকেত? এস্টারের সংকেত। তার মানে আমার এখানে এস্টার ফর্মেশন হয়ে গেছে। তাহলে অ্যালকোহল প্লাস অ্যাসিড সমান হচ্ছে এস্টার। এটার নাম হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালেট, বা এটাকে বলা হয়ে থাকে পেট। এটার অপর নাম হচ্ছে টেরিলিন বা ড্যাক্রন। কখনো কখনো এটাকে মাইলার রূপেও মোটামুটি চিহ্নিত করা হয়, কাছাকাছি একটা টার্ম। পরীক্ষায় যদি দেয় তখন ওটা নিয়ে ভাববে। তো আমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পেট কিভাবে তৈরি করা হয়, বা পেটের পুরো নাম কি? পলিইথিলিন টেরিথ্যালেট। কী করে তৈরি করা হয়? দেখো, পলিইথিলিন টেরিথ্যালেট রয়েছে, নামটার মাধ্যমে বুঝতে পারছি। পলি মানে হচ্ছে পলিমার, তৈরি করা হচ্ছে ইথিলিন মানে হচ্ছে ইথিলিন গ্লাইকল থেকে, আর টেরিথ্যালেট মানে হচ্ছে টেরিথিলিক অ্যাসিড থেকে। তাহলে টেরিথিলিক অ্যাসিডের সংকেত যদি আমরা জানি আর ইথিলিন গ্লাইকলের সংকেত যদি আমরা জানি, তাহলে দুটো থেকে যখনই আমরা জলটাকে বার করে দেবো, তখনই আমার যেটা তৈরি হয়ে যাবে সেটাই হচ্ছে পেট বা টেরিলিন বা ড্যাক্রন। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? পরেরটাতে দেখো, এখানে নেক্সট উদাহরণটা হচ্ছে আমাদের হেক্সামিথিলিন ডায়ামিন। ডায়ামিন কেন? এই একটা অ্যামিন, এই একটা অ্যামিন, ডায়ামিন। হেক্সামিথিলিন কেন? কারণ 6টা কার্বন আছে, তাই এর নাম হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন, 6টা কার্বন আছে। আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, CH2 COH COH, এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এখানেও কটা কার্বন আছে? 6টা কার্বন আছে। বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকেও আমার জল বেরোবে। জলটা কী করে বের করবো? জলটা বের করার সময় নিয়মটা দেখে নাও। এখান থেকে আমার OH বেরোবে, আমরা জানি অ্যাসিড থেকে OH বেরোচ্ছে। আগেরটা তো অ্যাসিড থেকে আমার OH বেরিয়েছিল, টেরিথিলিক অ্যাসিড থেকে। এখানেও অ্যাডিপিক অ্যাসিড থেকে OH বেরোবে, তাহলে NH2 থেকে একটা হাইড্রোজেন বেরোবে। দুটো কিন্তু বেরোবে না, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে। তাহলে এখানকার হাইড্রোজেন আর এখানকার OH মিলে জল হয়ে গেল, আবার এখানকার একটা হাইড্রোজেন আর এখানকার OH মিলে আমার আবার জল হয়ে গেল। তাহলে এখানেও আমাদের 2n সংখ্যক জল বেরিয়ে যাবে। ফলে কি হবে? এখান থেকে দেখো একটা হাইড্রোজেন বেরিয়েছে, বারবার বলছি দুটো নয়, তার মানে আমার এটা NH পড়ে থাকবে। CH2 যেমন আছে পড়ে থাকলো, এখান থেকে আবার একটা হাইড্রোজেন বেরোচ্ছে, তার মানে আমার এটা NH থাকবে। এটা বন্ড করবে কার সাথে? কার্বনটার সাথে বন্ড করবে। কার্বনটার সাথে বন্ড করার ফলে দেখো কার্বনটার সাথে এটা বন্ড করে ফেলেছে। এখানে আরেকটা অক্সিজেন আছে যেটা চাপা পড়ে গেছে, তাহলে সেই অক্সিজেনটাকে আমরা এখানে C ডবল বন্ড আকারে লিখে ফেলেছি। CH2 যেমন আছে রেখেছি, এখানে COটা থেকে যাবে C ডবল বন্ড আকারে, আর এই OHটা তো বেরিয়ে চলে গেছে। তাহলে এই OH, এখানকার একটা OH, আর এখানকার H আর এখানকার H মিলে আমার এখান থেকেও কিন্তু দুটো, একটা N সংখ্যক, এটা যদি এক মোল নিই, এটা 1 মোল নিই, 2 মোল জল বেরোবে। এটা যদি N মোল নিই, এটা যদি N মোল নিই, তাহলে এখানেও 2n সংখ্যক জল বেরোবে, একই প্রসেস। আচ্ছা, তবে কি এই অ্যামিন থেকে আমরা দুটো হাইড্রোজেন পাচ্ছি, আর এখান থেকে আমরা দুটো OH পাচ্ছি। বেশ, ক্লিয়ার হয়ে গেল তাহলে। আচ্ছা, তো এই যে যৌগটা তৈরি হলো নাইলন 6,6 বলা হয়। কেন 6,6 বলা হয়? কারণ এখানেও দেখো হেক্সামিথিলিন ডায়ামিনে 6টা কার্বন আছে, এখানেও আমার অ্যাডিপিক অ্যাসিডের 6টা কার্বন আছে। আমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নাইলন 6,6 কী থেকে তৈরি হয়? আমাদেরকে বলতে হবে হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড থেকে তৈরি হয়। আমাদের সংকেতগুলো কিন্তু মনে রাখতে হবে, না হলে আমরা করতে পারবো না। আর কনডেনসেশন কেন বলা হচ্ছে? কারণ জল বেরোচ্ছে। আগেরটাতে পেটটাকেও কেন কনডেনসেশন বলা হয়েছিল? কারণ জল বেরিয়ে গিয়েছিল। জল বেরোচ্ছে মানেই আমাদের এটা হচ্ছে কনডেনসেশন পলিমার। বেশ, নেক্সট, গঠন আকৃতির উপর ভিত্তি করে আবার এটা 3 প্রকার। একটা লিনিয়ার পলিমার। লিনিয়ার মানে কি? যখন একটার সাথে একটা পরপর যুক্ত হয়ে যাবে, তখন সেটাকে বলবো আমরা লিনিয়ার পলিমার। আমরা ওই যে আগের ভিডিওতে 7টা এক্সাম্পল দেখেছি, সবগুলোই হচ্ছে লিনিয়ার পলিমার। তার কারণ কি? ধরো আমরা যদি PVC বানাতে চাই, তাহলে আমরা দেখবে CH2CH Cl, CH2CH Cl, এইভাবে আমরা কি করব? ডট 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 দিয়ে চলে যাব। তাহলে এই একটা ভিনাইল ক্লোরাইড, 3টে ভিনাইল ক্লোরাইডের যে পুনরাবৃত্তি একক পরস্পর যুক্ত হয়ে এখানে PVC তৈরি করছে, তাহলে এরকম অসংখ্য ভিনাইল ক্লোরাইড পরপর সরলরৈখিকভাবে যুক্ত হবে। যখন এরকম সরলরৈখিকভাবে এটা যুক্ত হয়, তখন এদেরকে বলা হয়ে থাকে লিনিয়ার পলিমার। যেমন নাইলন, পলিয়েস্টার, পলিস্টাইরিন, PVC মাত্র বললাম। আচ্ছা, আর হাই ডেনসিটি পলিইথিলিন, সেইগুলো হচ্ছে আমাদের এই লিনিয়ার পলিমারের মধ্যে পড়বে। আমরা পরের ভিডিওগুলোতে ডিটেলসে এগুলো সম্পর্কে পার্টিকুলারভাবে আলাদা আলাদা করে আলোচনা করব। ব্রাঞ্চ পলিমার কোনগুলো? লো ডেনসিটি পলিইথিলিনগুলোকে বলা হয়ে থাকে ব্রাঞ্চ পলিমার। কীরকম ব্যাপারটা? এর ক্ষেত্রে কী হবে? ধরো এরকম একটা ইথিলিন যৌগ আছে,
এরকম করে একটা ধরো ইথিলিন, পরে থেকে পলিইথিলিন আমাদের মনে করো তৈরি হচ্ছে, এরকম ডট ডট দিয়ে দিলাম। আবার নিচে দিকে দেখা যাচ্ছে যে আমাদের একটা আবার পলিইথিলিন আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এই আমাদের এই যে নিচে দিকে একটা ব্রাঞ্চ নেমে চলে এলো, এই ব্রাঞ্চ নেমে যাওয়ার ঘটনাগুলোকে বলা হচ্ছে আমাদের ব্রাঞ্চড পলিমার। তো একমাত্র লো ডেন্সিটি পলিইথিলিন, যাদের ঘনত্ব কম, অর্থাৎ যারা এই সমস্ত ছোটোখাটো খেলনা ক্যারি ব্যাগ তৈরি করতে যে সমস্ত পলিইথিলিনগুলো আমাদের ব্যবহৃত হয়, ঠিক আছে, বা আমাদের যে সমস্ত পলিইথিলিনগুলোর মাধ্যমে আমরা সেগুলোকে আমরা ক্যারি ব্যাগ রূপে ব্যবহার করি, সেগুলোকে বলা হয়ে থাকে লো ডেন্সিটি পলিইথিলিন। তো এদের ক্ষেত্রে এরকম ব্রাঞ্চ নেমে যায় নিচে দিকে, ঠিক আছে, সেই জন্য ব্রাঞ্চ পলিমার বলা হয়, কখনো নিচে দিকে কখনো উপর দিকে, এরকম ব্যাপারটা আর কি। নেক্সট হচ্ছে আমাদের নেটওয়ার্ক পলিমার। নেটওয়ার্কটা হচ্ছে আমাদের ধরো এই একটা লিনিয়ার পলিমার, এই একটা লিনিয়ার পলিমার, এরা যখন এরকম ব্রাঞ্চের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হবে, আবার এখান থেকে আরেকটা ব্রাঞ্চের মাধ্যমে ধরো আরেকটা লিনিয়ার পলিমার যুক্ত হয়ে গেল, তাহলে এই রকম টাইপের যখন পলিমারগুলো নেটওয়ার্ক তৈরি করবে, একটা জাল বিছানোর মতো তৈরি করবে, তখন সেগুলোকে আমরা বলবো নেটওয়ার্ক পলিমার। তো এদের এক্সাম্পল কি, রেজিন বা মেলামাইন, ভালকানাইজড রবার, ব্যাকেলাইট, এগুলো হচ্ছে উদাহরণ। তাহলে আজকের ভিডিওটা এতটাই। আজ পরের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কীভাবে একটা একটা করে করে এগুলো সম্পর্কে ডিসকাশন করা যায়, সেগুলো আমরা আলোচনা করব। তো শুধুমাত্র আমরা আপাতত খেয়াল রাখবো যে লিনিয়ার পলিমারের উদাহরণ কোনগুলো একটু মনে রাখার চেষ্টা করব। ব্রাঞ্চ পলিমার একটাই, লো ডেন্সিটি পলিইথিলিন। আর নেটওয়ার্ক পলিমার হচ্ছে রেজিন, ভালকানাইজড রবার, ব্যাকেলাইট, এই কয়েকটা। আর লিনিয়ার পলিমারের মধ্যে আগের দিন আমরা যেগুলো উদাহরণগুলো আলোচনা করেছি সেইগুলো, তার সাথে আমাদের এই নাইলন, পলিয়েস্টার, হাই ডেন্সিটি পলিইথিলিন, পলিস্টাইরিন, পিভিসি, এগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব। নাইলন 6,6 এর গঠন খেয়াল রাখবো আমরা। পেট বা পলিইথিলিন টেরিথ্যালেটের গঠন খেয়াল রাখবো। আর কি মনে রাখবো, অ্যাডিশন পলিমার কোনগুলো মনে রাখবো। ঠিক আছে, পরের ভিডিওতে আবার স্পেশালি প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।